ওফ, এরকম একটা ফাঁকা রাস্তা, একটা প্লেজেন্ট ওয়েদার, আর লেফট সাইডে এরকম একটা সুন্দর চাঁদের ভিউ। বাহ, এটা আমার কাছে একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স, মানে এতটা কাছ থেকে ট্রেনের সাথে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বাড়ি। তো যদিও এখন গুড মর্নিং নেই, এখন টাইমটা দেখিয়ে দিই, 12:41 বাজছে, আর ডেট হচ্ছে 19th এপ্রিল। সো এই ভিডিওটা দিয়ে একটা ট্রাভেল সিরিজ শুরু করছি। তো ট্রাভেল সিরিজটা থাকবে অ্যাবাউট নর্থ বেঙ্গল রাইড নিয়ে। আর জাস্ট দুদিন আগে আমি রাইডটা কনফার্ম করলাম। এর আগে অরুণাচলের ব্লগে তোমরা দেখেছিলে যে আমাদের সাথে সায়ক ছিল। তো সায়ক অনেকদিন ধরেই বলছিল যে একটা সোলো রাইড করবে, তো ও তো কনফার্ম ছিল যে ও যাবে, বাট আমি জাস্ট দুদিন আগে কনফার্ম করলাম যে আমি ওর সাথে যাচ্ছি। সো বেসিক্যালি এই ট্রিপের হোটেলস বুকিং আর ডেস্টিনেশন সবটাই কিন্তু সায়ক এক্সিকিউট করছে। আমি কিচ্ছু জানি না, কোথায় যাব কি করব কিচ্ছু জানি না, জাস্ট জানি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। আর ভিডিওটা আমি আগে থেকে শ্যুট করে রাখছি, কারণ বেরোনোর সময় এত হেকটিক সিচুয়েশনস থাকে যে তখন ভিডিওটা স্টার্ট করা যায় না। তো যে কারণে আর এত গরম এখন, তো যে কারণে আমরা ঠিক করলাম কি রাতের বেলায় রাইড করি। অ্যাজ ইউজুয়াল আমরা প্রত্যেকবার ওই রাস্তা দিয়ে যখন গেছি আমরা রাতের বেলাতেই রাইড করেছি। তো ইচ্ছা আছে 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার। তো এখন তোমাদের তো বললামই সাড়ে 12টা বেজে গেছে। তো দেখা যাক, প্যাকিং অলমোস্ট ডান। দুটো স্যাডেল ব্যাগ করেছি, একটা ট্যাঙ্ক ব্যাগ, আর ওই টপ বক্সটা এবারে ফার্স্ট টাইম নিয়ে যাব। তো দেখা যাক কেমন হয়। তো চলো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো, একবারে তাহলে মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। টাটা বলো, টাটা। সো ফাইনালি 7:30 বলে সেই বাঙালির টাইম 8:25 বাজছে, অলমোস্ট 1 ঘন্টা লেট। আমার জন্যই বেসিক্যালি লেটটা হলো। আফটার 5 মান্থস অরুণাচল রাইডের পর এবারে আবার নর্থ বেঙ্গল রাইড শুরু করলাম। একটু আনইজি ফিল হচ্ছে, বাইকটা বেশ ভারী হয়েছে আর একটু আনইজি ফিল হচ্ছে। আর এবারে যেহেতু টপ বক্স লাগিয়েছি, তো টপ বক্সটা যেহেতু বেশ ওয়েট হয়েছে, তো একটুখানি আনইজি ফিল হচ্ছে। ওটা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। আর পেট্রোল একদমই নেই, পেট্রোলটা রিফিল করব সামনে থেকে। জাস্ট যা হোক তা হোক করে আর কি লাস্ট মোমেন্টে প্যাকিং করে জাস্ট বেরিয়ে পড়লাম। আর সব থেকে মজার ব্যাপার এটাই কি, নর্থ বেঙ্গল আমাদের এখান থেকে তো অলমোস্ট কাছেই। তো সিকিম অনেকবার গেছি, কিন্তু নর্থ বেঙ্গল একবারও যাইনি। মানে হয়তো 2022-এ অয়নের সাথে একবার গেছিলাম, বাস দার্জিলিংয়ে একদিন থেকে বেরিয়ে গেছিলাম। সেইবার সেরকমভাবে অতটা এক্সপ্লোর করতে পারিনি। তো সায়কের সাথে এবারে যাচ্ছি, সায়ক পুরো ব্যাপারটা এক্সিকিউট করছে, পুরো প্ল্যানটা এক্সিকিউট করছে। তো ইচ্ছা আছে একটু অফবিট জায়গায় যাওয়ার, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্সটা হয়। তো ডট 8:30, 8:29 বাজছে, আর দিল্লি রোডে উঠলাম। আর সামনে ঋত্বিক দা দাঁড়িয়ে আছে সায়কের সাথে। তো ঋত্বিক দা আর কি আমাদের বেসিক্যালি সি অফ করতে এসছে। আর এবারে একটা ব্যাড নিউজ এটাই কি, এবারে ঋত্বিক দা আমাদের সাথে যাচ্ছে না, শুধুমাত্র আমি আর সায়কই যাচ্ছি। তো দেখা যাক, এবারেও একটুখানি অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। আর ঋত্বিক দা না থাকলে কিন্তু আমাদের ট্রিপটা একটুখানি ইনকমপ্লিট থেকে যায়। তো যাই হোক, বাট আমাদের অরুণাচল রাইডটা কিন্তু মানে কি বলবো, দি বেস্ট রাইড ছিল ওটা। মানে আমরা একসাথে 5 জন ছিলাম, আর সবাই মানে সব কিছু হয়েছে, মানে মারামারিটা বাদ দিয়ে ঝগড়া, এনজয়মেন্ট, মানে একে ওকে ঠুকে দেওয়া, এইসব মানে যা তা হয়েছে। তোমরা চেক আউট করতে পারো আমার আগের ব্লগগুলোয়। এখনও অবধি আমার অরুণাচলের একটা এপিসোড কমপ্লিট হয়নি। চলো টাটা। তো বেরোতে না বেরোতেই আধ ঘন্টার একটা ব্রেক হয়ে গেল। তো এখন মানে ডট 9টা বাজে। 9.89, 1022 টাকা, তাই তো। সো অফিসিয়ালি পেট্রোল ফিল করে
রাইডে বেরোলাম। বেরোনোর সময় এত হেকটিক সিচুয়েশান ছিল, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। মানে বেরোনোর সময় মানে এমনকি আমি হেলমেটটা নিতে পর্যন্ত ভুলে গেছিলাম, মানে এতটাই মাথা হ্যাং হয়ে গেছিলো। তো যাই হোক, আলটিমেটলি আমার ভাই বেশ খানিকটা হেল্প করলো। আপাতত আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি ছাড়িয়ে চলো আগে যাই, তারপর বলছি, এখনই আমি রিভিল করছি না। তো প্রত্যেকবারের মতো এবারেও বলে রাখি, আমাদের আজকে রুট ম্যাপ যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে যাব মগরা ফ্লাইওভার থেকে ওদিকে কল্যাণী এবারে নেব না। মানে ম্যাপে মারলে কিন্তু কল্যাণী দেখাচ্ছে, কিন্তু এই রাস্তাটাও মানে জিরাটের রাস্তাটাও, মানে যেটা নবদ্বীপ হয়ে যায়, জিরাটের রাস্তাটাও কিন্তু এখন ভালো হয়ে গেছে খবর পেলাম। তো ওটা দিয়েই যাব। আর কল্যাণী দিয়ে গেলে একটা জিনিস, হাইওয়ে অনেকটা পাওয়া যায়, কিন্তু 30 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে। তো যে কারণে ঠিক করলাম কি রাতের বেলা অতটা না ঘুরে আমাদের চেনা রাস্তা দিয়েই যাই, এদিক দিয়ে গেলে বেশ খানিকটা সুবিধা হবে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখন তোমাদের রাস্তায় আপডেট দিতে থাকবো। আপাতত একটু রাইডে কনসেন্ট্রেট করি। রাস্তাটা কিন্তু বেশ কয়েকটা নতুন নতুন দোকান হয়ে গেছে, মানে ধাবা হয়ে গেছে, বেশ ভালো আপগ্রেড হয়েছে। আর আমার ডান দিকে এখন আইটিসি ফ্যাক্টরিটা, পেপার ফ্যাক্টরিটা আমরা ক্রস করছি। আর রাস্তা কিন্তু পুরো মাখন রাস্তা, যেমন রাস্তা ঠিক তেমন ওয়েদার। হঠাৎ করে আজ থেকে মানে একটা কি বলবো, সারা সকালবেলা যেমন গরম ছিল, রাতের বেলা ঠিক তেমনই একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে গেল। আর সারাদিন কিন্তু ভালো হাওয়া চলছিল। সকালবেলা যেহেতু রোদ ছিল, একটু লুয়ের মতো হাওয়া চলছিল, কিন্তু সন্ধ্যে থেকে কিন্তু ভালো রকম হাওয়া চলছে। আমরা এরকমভাবেই মায়াপুর অবধি তো যাবো, মানে মায়াপুরের আগে অবধি, তারপর ওখান থেকে ডান দিক নিয়ে নেবো, নিয়ে গৌরাঙ্গ সেতু ক্রস করে কৃষ্ণনগর থেকে টানা NH-34 ধরে 350 কিলোমিটার আমাদের রাইড করতে হবে ডালখোলা থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে NH-27। তো দেখা যাক, আজকে তো আমরা শিলিগুড়ি অবধি যাব। এবার প্ল্যান যেটা আছে, মানে আমরা আর কি প্রত্যেকটা দিন ইউটিলাইজ করতে চাই, আমরা শিলিগুড়িতে থাকার ইচ্ছে নেই। তো দেখা যাক, একটা কোনো অফবিট জায়গা দেখে আমরা যদি পারি, আমাদের যদি শরীর পারমিট করে, তো আমরা সেখানেই চলে যাব। এখন যেহেতু আমরা সিঙ্গেল লেনে রয়েছি, তো যে কারণে একটুখানি স্পিডটা এরকম হচ্ছে। তো 4 লেন হাইওয়ে একবার যদি শুরু হয়ে যায়, তো তারপর কোনো চাপ হবে না। আর বাড়ি থেকে বেরোনোর সময় তো 2টো রুটি খেয়ে বেরিয়েছিলাম, আর এর মধ্যেই খিদে পেয়ে গেছে আবার থেকে। তো এখানে আর কোথাও দাঁড়াবো না, একবারে পাপ্পু ধাবাতেই দাঁড়াবো, যেটা বাড়ি থেকে আমাদের 200 কিলোমিটারের ডিস্টেন্স। আর ফার্স্ট স্টপ যেটা নেব, সায়কের সাথে কথা হলো, ওই প্রথম যে টোল যেটা পাবো, টোল প্লাজাটা, তো ওখানে একবার দাঁড়াবো। এখন তো এনার্জি ফুল অন রয়েছে, তো চাপ হচ্ছে এই রাস্তায়, এইগুলো নিয়েই চাপ। 3-4 বার এরকম সেম কেস হলো। আর এতখানিটা যে এলাম, রাস্তায় কিন্তু কোনো রকম একটাও পটহোলস পাইনি। এটা হচ্ছে আর কি এই রাস্তার আপডেট যেটা বলতে পারি। তো কালনা অবধি তো রাস্তার কন্ডিশন একদম, মানে এই মুহূর্তে এপ্রিল মাসে আমি কি আপডেট বলছি, এপ্রিল মাসে কিন্তু কালনা অবধি রাস্তার কন্ডিশন একদম ভালো রয়েছে। এরপরেরটা দেখা যাক কি হয়। এখন টাইম হচ্ছে 10:38, আর আমরা এখান থেকে এখন রাইট টার্ন নিলাম কৃষ্ণনগরের জন্য। আর কৃষ্ণনগর এখান থেকে 18 কিলোমিটার। আর এই রাস্তাটা একটু প্যাথেটিক হবে, মানে এতক্ষণ যেমন চলছিল তেমনই হবে, কিন্তু এখানে গাড়ির ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকে, আর বাম্পারও সেরকম বেশি থাকে। তো আর কিছুক্ষণের ব্যাপার, 18 কিলোমিটার, মানে আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে এই রাস্তাটা কভার করে নেব। ভালোই আসা হচ্ছে, 1 ঘন্টা 40 মিনিটে আমরা কৃষ্ণনগর ঢুকে যাব, মানে 2 ঘন্টায় কৃষ্ণনগর ঢুকে যাব। কালনার পর থেকে ভেবেছিলাম রাস্তার কন্ডিশন ঠিক থাকবে না, বাট দেখলাম ঠিকই রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে গৌরাঙ্গ সেতুর ওপরে রাস্তাটা কীরকম হয়েছে। লাস্ট টাইম এসেছিলাম কিন্তু প্রচুর পটহোলস ছিল। অ্যাজ ইউজুয়াল গৌরাঙ্গ সেতুর ওপরে রাস্তা কিন্তু রিপেয়ার হয়নি, আর নয়তো যে গর্তগুলো ছিল সেগুলো বুঝিয়েছে, এমনি আলাদা করে নতুন রাস্তা হয়নি। এর আগের ট্রিপে পটহোলস কিচ্ছু মানিনি, দিয়ে চালিয়ে আমার সামনের চাকার রিমটা বেন্ড হয়েছিল যে কারণে। আর এবারে একটু ওটার জন্য একটুখানি কনসিয়াসলি চালাতে হবে, কারণ রিম আমি কিন্তু চেঞ্জ করিনি, মানে একদম স্লাইড রিম বেঁকেছে, তো যে কারণে
বিভৎস বড় একটা গর্ত ছিল। তো রিমটা আমি চেঞ্জ করিনি, একদম স্লাইড একটা ইয়ে ছিল, বেন্ড ছিল, যে কারণে আমি আর চেঞ্জ করিনি। আর ওখান থেকে যে এয়ার লিকটা হচ্ছিল সেটা রিপেয়ার করে নিয়েছি, তো মোটামুটি ঠিকই আছে। এখন 11:02 বাজছে আর আমরা কৃষ্ণনগর থেকে 4 লেন হাইওয়ে কানেক্ট করে নিলাম। আর হাইওয়েতে উঠতে না উঠতেই কতগুলো রাইডারদের দেখতে পেলাম, কারণ এখন যারাই আসছে পুরো কিন্তু NH-34 একদম কলকাতা থেকেই নিয়ে নিচ্ছে। আর আমরা যেহেতু এদিক দিয়ে এলাম, যে কারণে কোনো আলাদা কোনো রাইডারদের দেখতে পাইনি। এখান থেকে বহরমপুর অ্যাপ্রক্স 92 কিলোমিটার, আর বহরমপুর পেরিয়ে আর কিছুটা 10 কিলোমিটার গিয়ে পাপ্পু ধাবা। তো ওই অ্যাপ্রক্স 100 কিলোমিটার হাফ রাস্তা এখন এসছি। আর এই হাফ রাস্তাটা যেতে হয়তো অতটা সময় লাগবে না। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ, ওফ আলাদাই রাস্তা। আর রাস্তা ভালো হওয়ার পরেও যদি হোয়াইট মার্কিংটা না দেওয়া থাকে না, তো মানে রাতের বেলা দেখতে বেশ অসুবিধা হয়। এই হোয়াইট মার্কিংয়ের জন্যই কিন্তু আমরা লাইটে পুরোটা দেখতে পাই। সায়কও টানতে শুরু করে দিয়েছে, আর মাইলস্টোনে লেখা ছিল ডালখোলা এখান থেকে 336। তো চলো, আমাদের সারা রাতের কি বলবো, প্ল্যাটার পেয়ে গেছি আমরা। সারা রাতের প্ল্যাটার পেয়ে গেছি আমরা, সারা রাত ধরে এখন এটাই খাবো, মানে এখানেই চালাতে থাকবো। তো দেখা যাক ভোর কোথায় হয়। মোস্ট প্রবাবলি রায়গঞ্জের দিকে মনে হয় ভোর হয়ে যাবে। আর হাইওয়েতে ওঠার সঙ্গে সঙ্গেই 90 স্পিডটা যেন অটোমেটিক চলে গেল, মানে কিছু করতেই হয়নি। মানে ভেতরের রাস্তায় যেমন অ্যাক্সেলারেশন দেওয়া ছিল ওরকমই দেওয়া আছে, বাস 90 আরামসে ধরে নিল, মানে বোঝা যাচ্ছে না আর কি এই স্পিডটা। আর বহরমপুরের আগে বেশ কিছুটা সিঙ্গেল রোড পাবো, তো সেগুলো একটুখানি সাবধানে থাকতে হবে, মানে সাবধানে রাইড করতে হবে ওই জায়গাগুলো। সায়ক এবারে কার্বোনাডোর ওয়াটার ব্লাডারটা কিনেছে, তো ওটা দিয়ে এখন হাত ধুচ্ছে। না, এটা অ্যাকচুয়ালি আমার ভেতরে যে ব্লাডারটা, এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগের সাথে দিয়েছিল, ওই যেটা পিছনে বাঁধাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার্বোনাডো শুধু ব্যাগটা দিয়েছে, বাট এটা দেয়নি। ভালো কাজের জিনিস। আর সায়ক এবারে একটা নতুন স্যাডেল ব্যাগ নিয়েছে, রাইনো ওয়াক, হ্যাঁ না, রাইনো ওয়াক স্যাডেল ব্যাগটা। মানে কি বলবো, একটুখানি ইউনিক দেখতে, আর পুরোটাই একদম ইজি টু ইউজ মেকানিজম। মানে এর ওপর দিয়ে একটা জাস্ট স্ট্র্যাপ আছে, ওর ওপরে জাস্ট বসিয়ে দিতে হবে, মানে কাইন্ড অফ টপ বক্সের মতো। মানে টপ বক্স যেমন আমরা ইজিলি ডিট্যাচ করে নিতে পারি, এটাও আরামসে ডিট্যাচ হয়ে যাবে। জাস্ট একটা বেল্ট মতো আছে, ওর উপরে বসানো আছে। হ্যাঁ, আর সব থেকে ভালো জিনিস হচ্ছে ইট ইজ ইজি টু অ্যাক্সেস। মানে এই সেট করে খোলা হবে, এই দোকানে ক্লিপ হলো, ভেতরে জিনিসপত্র ঢোকাও, আর ফুল ওয়াটারপ্রুফ। খরচা করে কিনেছি আশা করছি। অ্যান্ড অলসো আগে যে আমি একটা ব্যাগ ইউজ করতাম, টেল ব্যাগটা, ওটা তো বড্ড অসুবিধা হতো। তো বেটার ইজ অলওয়েজ বেটার। হ্যাঁ, টেল ব্যাগের থেকে সিরিয়াসলি স্যাডেল ব্যাগ অনেক ভালো। তো যাই হোক, আমরা এখন NH-34 এর প্রথম টোলটায় রয়েছি। প্রায় 2 ঘন্টা, না 9:30 আমরা পেট্রোল পাম্প থেকে স্টার্ট করলাম, আর একদম 2 ঘন্টা, এখন 11:30 বাজে, একদম 2 ঘন্টায় আমরা এখানে ঢুকে। আর একটু ওভার স্পিড করিনি, মানে টপ আমার মনে হয় 90 উঠেছে। তো যাই হোক, দেখা যাক কেমন লাগছে তোর। বিশেষ করে এই রাস্তাটাতে ওঠার পর থেকে রাস্তাটাতে এত সুন্দর হয়ে গেছে, মানে ভাবা যায় না। আগের বারে ভাই বাম্পার ভয় লেগে গেছিল, অ্যালয় না বেঁকে যায়। সিরিয়াসলি এবারে আর ইলেকশনের আগে রাস্তাঘাট ভালো করে দিয়েছে, রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই এখনো অবধি। তো চলো বাকি রাইডটা কন্টিনিউ করি। তো বহরমপুর বাইপাস যেহেতু খুলে গেছে, তো এবারে বহরমপুর বাইপাস দিয়ে যাব। লাস্ট টাইম যখন আমরা অরুণাচল গেছিলাম তখন কিন্তু সারগাছি রোডটা নিয়েছিলাম, আর ফেরার সময় আমরা বহরমপুর বাইপাস দিয়ে গেছিলাম। তো এবারে আর কি বহরমপুর বাইপাস দিয়ে শিলিগুড়ির দিকে যাওয়াটা আমাদের কাছে প্রথম যাওয়া। তো দেখা যাক, বহরমপুর বাইপাসের রিভিউ তো বেশ ভালোই দেখছি ইউটিউবে, যাদের ব্লগ দেখেছি। তো রাস্তা এখনও অবধি কিন্তু পুরো টান রাস্তা, একদম কোথাও কোনো পটহোলস বা কিছু নেই। হ্যাঁ, 2-1 জায়গায় আছে একদম মাইনার, বাট ওটা না ধরলেও চলে। তো আমাদের ডিনার চলে এসছে, রুটি তরকার ডিম ভাজা। তো সায়ক কীরকম লাগলো বাইপাসটা? বাইপাসটা সেরা ছিল না? আর মানে
আমার তো গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো যে কারণে আমি ওটা শ্যুট করতে পারিনি ওই জায়গায়। আমি দেখছি কথা বলে যাচ্ছি, তারপর কোনো গোপ্রোর কারণেও বলছি, কোনো রকম রেসপন্স নেই। তারপর দেখছি ওর নিশ্চয়ই ব্যাটারি শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে খেয়ে নিই। আর কি 12টার সময় আমরা পলাশি ক্রস করেছিলাম 40 মিনিটে বহরমপুর, তারপরে আমরা পাপ্পু ধাবায় চলে এসেছি। তো যাই হোক, উইদাউট এনি স্ট্রেস, জোরে চালাইনি, 80-90 ধরেছিল, রাস্তার কন্ডিশন একদমই ভালো। তো চলো খেয়ে নিই। আর আমার স্যাডেল ব্যাগটা একটুখানি প্রবলেম করছে, আমার বাড়ি থেকে ঠিকঠাকভাবে বাঁধা হয়নি, তো ওটা বেঁধে নেবো, নিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো মোটামুটি এখানে একটা হালকা একটা লং ব্রেক নেবো। এখন 1:47 টাইম হচ্ছে, আর পাপ্পু ধাবা থেকে বেরোলাম ডিনারটা কমপ্লিট করে। শুধু ডিনার কমপ্লিট নয়, আমার ব্যাগটা একটু ঠিক করে সেট করলাম, দেন এখান থেকে বেরোলাম। এবার ডিরেক্ট যাব হচ্ছে মালদার পেট্রোল পাম্প। ওফ, এরকম একটা ফাঁকা রাস্তা, একটা প্লেজেন্ট ওয়েদার, আর লেফট সাইডে এরকম একটা সুন্দর চাঁদের ভিউ। ওফ, আলাদাই লাগছে। রাস্তাটা যদিও একটুখানি খারাপ রয়েছে, একটু না ভালোই খারাপ রয়েছে, বাট স্পিড মেনটেন করা যাচ্ছে। ওয়েদারটা আমার সব থেকে ভালো লাগছে, ওয়েদারটা একদম ঠান্ডা রয়েছে। তো দেখতে দেখতে আমরা আজকে 3rd টোল ক্রস করছি। তো এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 2:56, আর দেখতে পাচ্ছ পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমরা এখন ফারাক্কা ব্যারেজে উঠবো। আচ্ছা, এটা দার্জিলিং মেল যাচ্ছে। বাহ, এটা আমার কাছে একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স, মানে এতটা কাছ থেকে ট্রেনের সাথে যাচ্ছি। আর জল তো একদম ভরে রয়েছে দেখছি ডান দিকে। আর ফারাক্কার ওপর রাস্তা মনে হচ্ছে সারিয়েছে, কারণ এতটা স্মুথ ছিল না লাস্টবার যখন গেছিলাম। ট্রেনটা তার মানে ওই 50-55 স্পিডে যাচ্ছে, কারণ আমি 60 স্পিডে কিন্তু ট্রেনটাকে ক্রস করছি। তবে ট্রেনে যাওয়ার কিন্তু একটা আলাদাই ফিল রয়েছে, মানে আমি অনেক বছর ট্রেনে করে কোথাও যাইনি। লাস্ট মনে হয় 2013-তে কাশ্মীর গেছিলাম, তারপর ট্রেনে করে কোথাওই যাওয়া হয়নি। দেখা যাক, কিছু তো একটা প্ল্যান করতে হবে। ফারাক্কা ব্যারেজের পর থেকে ট্রেন আলাদা আর আমাদের রাস্তা আলাদা। তো সেই 4 মিনিট মতো সময় লাগলো ব্যারেজটা টপকাতে, মোটামুটি ফাঁকাই ছিল। আর এখন টাইম হচ্ছে 3:01, আর ফারাক্কা এলাম আর রিফিউল দেখিয়ে দিল, মানে লো ফুয়েল ইন্ডিকেটার দেখিয়ে দিল। তো মোটামুটি এখনও তো 50-60 কিলোমিটার চলবে, তারপর রিফিউল দেখাবে। তো দেখা যাক, মালদা ঢুকে যাই, তারপর তেলটা রিফিল করব। রাস্তার এই স্ট্রিট লাইটগুলো দেখলে বোঝা যাবে এখানে কতটা পলিউশন রয়েছে আর স্মগ রয়েছে। মানে দূর থেকে পুরো ফগই ওয়েদার লাগছে, আর ফগ আছেও, মানে পুরো পলিউশন মিক্স হয়ে আছে, তো যে কারণে এরকম সিচুয়েশান এখানে। হাজার 14, 9.78 বিল বের করে দেবো। তো এখন অলমোস্ট 3:50 বাজছে, আর আমরা এখন মালদা বাইপাসের ওপর একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি রিফিউলিংয়ের জন্য। অলমোস্ট আমার রিফিউল দেখাতো একটু পরেই। তো যাই হোক, আমার 9.78 সামথিং কিছু পেট্রোল এলো। আমি স্ক্রিনের ওপর দিয়ে দেবো মাইলেজ কতটা, ক্যালকুলেট করে আমি দিয়ে দেবো মাইলেজ কতটা এলো। তো দাঁড়িয়েছি যখন এখানে, কফি খেয়ে নিচ্ছি, কারণ হালকা একটা ঘুম ব্যাপার আসছিলো, ঘুম পাচ্ছিলো দুজনেরই, তো একটা ড্রাউজিনেস আসছিল। তো যে কারণে এখন কফিটা খেয়ে নিচ্ছি, দিয়ে তারপর এখান থেকে বেরোবো। এক্সট্রা আমাদের আর আলাদা করে কিছু দাঁড়াতে লাগছে না, তো যে কারণে আমাদের ডিস্টেন্সটা খুব তাড়াতাড়ি কভার হচ্ছে। লাস্ট
অলরেডি কভার করে ফেলেছে। হ্যাঁ, ফারাক্কা যাওয়া মানে হাফ ডিস্টেন্স কভার করা। একটু বেশি কভার করে ফেলেছে, কম সময়। আর এবার আমরা যেহেতু শিলিগুড়ি থাকবো না ডিসাইড করেছি, তো আমরা একটা জায়গা মানে ওটা পরে রিভিল করছি, আস্তে আস্তে ভোর হোক সকাল হোক ওইদিকে রাস্তায় উঠি NH-27-এ। তো দেখা যাক আমরা ওই অবধি পৌঁছতে পারি কিনা, ওই ডেস্টিনেশন অবধি। জাস্ট আমার ডান দিকটা পুরো ফুল হোয়াইট হয়ে আছে। এই অন্ধকার থেকে এই আলোর এই ট্রানজিশনটায় মানে সিরিয়াসলি মানে একটা পজিটিভ এনার্জি কাজ করে, পজিটিভ এনার্জি আছে। মানে রাতে যে হালকা ড্রাউজিনেসটা আসছিল, ঘুম পাচ্ছিল, তো সেইটা পুরোটা কেটে গেল এই যতক্ষণ এই আলোটা ফুটছে। আস্তে আস্তে পুরো ওই এনার্জিটা মানে পজিটিভ এনার্জিটা আসছে আর এই লো এনার্জিটা চলে যাচ্ছে। এত রিফ্রেশিং লাগছে না, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। সো গুড মর্নিং ওয়ান্স এগেন। ভিডিও শুরুতে তো একবার গুড মর্নিং বলেছিলাম, বাট এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:57। 4:57 আমরা রায়গঞ্জ বাইপাসকে সাইডে রেখে সিটির মধ্যে দিয়ে ঢুকছি। আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। রায়গঞ্জ ঢুকতে ঢুকতে দিনের আলো চলে এসছে আর কি। এক্স্যাক্ট 11 মিনিটে আমরা রায়গঞ্জ ক্রস করলাম। আর ক্রস করার পর আমরা ডালখোলা বাইপাসে উঠে গেছি। আর সামনেই টোল প্লাজা। তো এটা আজকের দিনের মোস্ট প্রবাবলি 6 নম্বর টোল প্লাজা। হেলমেটের ভাইজারের অবস্থা ঠিক এখন নেই, গোপ্রোটারও সেম অবস্থা, জাস্ট লেন্সটা পরিষ্কার করেছিলাম। আমরা এখন আছি এক্স্যাক্ট ডালখোলা বাইপাসের টোল প্লাজার ঠিক আগেই। আর সকাল তো হয়েই গেছে, আর এখন টাইম কটা হবে? 5:30। এখন বাজে 5:24। তো যাই হোক, এরপর আমাদের একটাই টেনশন, কিন্তু মানে খুব স্মুথ হচ্ছে এন্ড অতটা বেশি টায়ার্ডনেস বা হেক্টিক কিচ্ছু নেই, একদম বিন্দাস স্মুথ আরামসে। বাট এখন অনেক তাড়াতাড়ি কিন্তু একটা মানে বিশাল একটা কিলোমিটার আমরা কভার করেছি। এখান থেকে শিলিগুড়ি হার্ডলি আর কত কিলোমিটার হবে? 100-150 হার্ডলি। হ্যাঁ, 150-160 আর বেশি হবে। তো আজকে আমাদের প্ল্যান বেসিক্যালি রয়েছে শিলিগুড়ি থাকবো না, শিলিগুড়িকে ছেড়ে দিয়ে আমরা মিরিকের দিকে যাব। মিরিক থেকে একটা জায়গা আছে মানে যেটা শিলিগুড়ি থেকে ডিস্টেন্স অ্যাপ্রক্স ওই 49 কিলোমিটার কি 50 কিলোমিটার এরকম হবে। জায়গাটার নাম হচ্ছে রংভং। তো আমি ফার্স্ট টাইম নাম শুনলাম সায়কের কাছ থেকে। তো যাই হোক, সায়ক ওখানে কালকে হোটেল বুক করে দিয়েছিল। তো দেখা যাক কতক্ষণে পৌঁছোই। বাড়ি থেকে ওটার ডিস্টেন্স ছিল পুরো 600 কিলোমিটার, 601 কিলোমিটার। তো দেখা যাক, এখন অবধি তো আমরা 400 কিলোমিটার কভার করে নিয়েছি, আর 200 মতো বাকি আছে। বেসিক্যালি এরকম একটা প্ল্যান করার মোটিভ এটাই ছিল কি আমরা শিলিগুড়িতে থেকে মানে আর কি দিনটাকে নষ্ট করতে চাইছিলাম না। তো একবারে পাহাড়ে উঠে যাবো, পাহাড়ে উঠে জাস্ট কোথাও হোমস্টে দিকে থাকবো, এটাই প্ল্যান ছিল। তো হোমস্টে তো বুক করে নিয়েছে। আর আমার কাছে নর্থ বেঙ্গল রাইডটা কিন্তু একদমই নতুন, আর এইরকম অফবিট ডেস্টিনেশনে থাকাটা আমার কাছে একদমই নতুন হবে। তো বেশ এক্সাইটেড লাগছে। আর এখনও কিন্তু ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। সূর্যের আলো কিন্তু উঠে গেছে, বাট এখনও কিন্তু ঠান্ডাটা ফিল করা যাচ্ছে। টাইম এখন 6:15 আর ডালখোলা ক্রস করলাম এখন। আর ডালখোলা ক্রস করে এখন NH-27-এ আমরা উঠলাম। তো দেখা যাক, খুব পেশেন্সলি চালাবো, আরামসে চালাবো, কোনো রকম তাড়াহুড়ো নেই। তো আজকে দিনের 7 নম্বর টোল প্লাজা সূর্যাপুর টোল প্লাজা। এতবার গেছি কিন্তু নামটা আমি এই প্রথমবার দেখলাম। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু ক্লাউডি রয়েছে, এরকম ক্লাউডি থাকলেই ভালো,
কালকে রাত 9:30 বেরিয়ে এখন সকাল 7টার সময় আমরা কিষানগঞ্জ ক্রস করছি। আর আমাদের এখান থেকে রংমং হোমস্টে আমি ম্যাপে যা দেখলাম 140 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে যাওয়ার জন্য আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে না, বাগডোগরা থেকেই আমাদের লেফট নিয়ে নিতে হবে। তো দেখা যাক, এটা একটা নতুন রাস্তা আমার কাছে। আর এখন টাইম তো 7টা দেখাচ্ছে, তো আশা করি 12টার মধ্যে ঢুকে যাব। তো দেখা যাক, একটা নতুন রাস্তা এবারে এক্সপ্লোর করব। আর ওয়েদারটা এখনও পুরো ঠান্ডা হয়ে রয়েছে, সেরকম রোদের তেজ নেই, দেখতেই পাচ্ছ কেমন ক্লাউডি হয়ে আছে। লাস্টবার যখন আমরা অরুণাচল এসেছিলাম তখনকার থেকে কিন্তু এখনকার রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো রয়েছে NH-27-এর। তো মানে জায়গায় জায়গায় যে পটলসগুলো ছিল ওগুলো কিন্তু একটা প্যাচ ওয়ার্ক করেছে, জাস্ট ওপর দিয়ে তাপ্পি দিয়ে ছেড়ে দিয়েছে। তো বাউন্সি ব্যাপারটা রয়েছে, বাট যেহেতু দিনের বেলা চালাতে অসুবিধা হচ্ছে না, সমস্তটাই দেখা যাচ্ছে। 7টার সময় কিষানগঞ্জ ক্রস করলাম, আর এখন 7:25 আমরা এখন ইসলামপুর বাইপাসে রয়েছি। তো একদম পারফেক্ট স্পিড মেনটেন হচ্ছে। ভেবেছিলাম ওই রাস্তাটা খারাপ হবে, বাট রাস্তাটা ভালোই ছিল ইসলামপুর বাইপাস অবধি। তারপর থেকে তো রাস্তা ভালো আছে, কিন্তু তার আগে অবধি প্যাচ ওয়ার্ক করে রাস্তাটা মোটামুটি মানে ঠিকঠাক রেখেছে, একটা স্ট্যান্ডার্ড পজিশানে রয়েছে। ফাইনালি এদিকে কিন্তু চা বাগান শুরু হয়ে গেছে, দুদিকেই শুরু হয়ে গেছে। তো অলমোস্ট আমরা কাছাকাছি চলেই এসেছি শিলিগুড়ির। বেশ ফিলিংসটা একটু এবার অন্য অন্য হচ্ছে, ভেতরটা এবার একটুখানি এক্সাইটমেন্ট হচ্ছে আবার বেশ কয়েকদিন পর। লাস্ট আমরা চায়ের বাগান দেখেছিলাম আসাম থেকে ফেরার সময়, তারপর তো এটাও দেখেছি, বাট এটা যখন আমরা ক্রস করেছি তখন অন্ধকার হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে এক স্পিডে অনেকক্ষণ ধরে চালিয়ে যাচ্ছি, তো যে কারণে ঘুম পাচ্ছে বলবো না, বাট একটা কেমন ইলিউশন হচ্ছে, ইলিউশনের জন্য ঘুমটা পাচ্ছে। তো যে কারণে আর কি একটুখানি স্পিড আপ করলাম, দেখলাম রাস্তাটা ভালো আছে আর ফাঁকা আছে, সে কারণে একটুখানি টানলাম, টেনে একটুখানি এই ইলিউশনটা কাটালাম, দিয়ে এখন আবার ঠিক আছে, আমার ঘুমটা পুরোটাই কেটে গেছে। আর দুদিকে চায়ের বাগান দেখে মোটামুটি এক্সাইটমেন্ট আবার বেড়ে গেছে। চায়ের বাগান অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে, কারণ একদম সমানভাবে কাটা থাকে, মানে যে কারণে পুরো চাদরের মতো লাগে। আর যেহেতু পাহাড় এই ব্যাপারটা বেশি হয়, যে কারণে মানে একটা ফিল আসে কি আমরা পাহাড়ের অনেকটা কাছে চলে এসেছি। যদিও আমার চায়ের অতটা নেশা নেই, বাট তাও আজব লোক, কি অবস্থা। স্কুল বাস রং ওয়েতে আসছে। আজকের পুরো জার্নির লাস্ট টোল প্লাজা আই গেস। আমাদের বাগডোগরা অবধি সেম রাস্তাই থাকবে, তারপর থেকে আমাদের একটা লেফট টার্ন নিতে হবে। তো এতক্ষণ তোমরা যদি ব্লগটা দেখতে থাকছো তো মনে হয় বোরিং লাগবে, বাট এরপর থেকে কিন্তু একটা নতুন রাস্তায় যাব, নতুন রাস্তা এক্সপ্লোর করব। শাহকের থেকে যা জানতে পারলাম রাস্তাটার প্রথম দিকে কিন্তু একটু অফরোড রয়েছে, আর তারপর থেকে কিন্তু প্লেন রাস্তা, আর পাহাড়ে উঠতে উঠতে নাকি দুদিকে চায়ের বাগান রয়েছে। তো দেখা যাক সিনটা কীরকম হয়। তো ব্লগটা যদি এত দূর দেখতে থাকছো তো লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো দেখা যাক আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের প্রথম ডেস্টিনেশনটা কীরকম হয়।